আমাদের দেশ স্বাধীন হবার পর ১৯৭১ সালে আমাদের তো বিএফডিসিতে কিচ্ছু ছিল না। ৭১ স্বাধীনতার আগে বাংলাদেশের জনগণ কি ছবি দেখতেন? হয় হিন্দি দেখতেন, নয় উর্দু দেখতেন। আমাদের সংস্কৃতি কতটা উঁচু মানের, এই অপসংস্কৃতিকে আমাদের দেশের সংস্কৃতি বলতে চাই না। আমাদের একটা নিজস্ব সংস্কৃতি আছে যেটা ভুলে যাচ্ছে অনেকে। ভবিষ্যতের অনেক যুগের রসদ এখনো রয়ে গেছে, এখনো দেশের সংস্কৃতির ভান্ডার ফুরিয়ে যায়নি। এবং এখনকার যারা কার্যনির্বাহী পরিষদে আছে তাদেরকে ধন্যবাদ। স্পেশাল থ্যাঙ্কস গোজ টু সেলিম ভাই, শহীদুজ্জামান সেলিম, যিনি এই দুর্যোগের অনুষ্ঠানটা আয়োজন করবার জন্য এক বিশিষ্ট ভূমিকা পালন করেছেন। এবং ডিরেক্টরস গিল্ডের এই দুই যুগের পরে যে নিজেকে আবার নতুন করে উন্মোচন করা, এটা আমার কাছে খুব ভালো লাগছে। কারণ দেশের মানুষরা জানবে যে ডিরেক্টরস গিল্ড নামে কিছু একটা আছে এবং তারা পরিচালকদের একটি সংগঠন, যারা ফিকশন করেন, যারা মেকিংয়ের সাথে জড়িত, তাদের একটি সংগঠন আছে। এবং এই ভালো লাগাটা আমাকে খুব অনুপ্রাণিত করছে। বাংলাদেশ টেলিভিশনে সম্ভবত 18 বছর পর বা আরও বেশি হবে, বাংলাদেশ টেলিভিশনে আমি একটা ধারাবাহিক নাটক করছি। সেই নাটকটির নাম হচ্ছে জল জোছনা। এটা আপাতত 39 পর্বের অনুমতি আমি পেয়েছি, হয়তো এটা 52 পর্ব হতে পারে। তো আমার সেই আমাদের যে নাটকগুলো পপুলার ছিল, মানে যাদের কাছ থেকে আমি ব্যক্তিগতভাবে নাটক লেখা শিখেছি বা বুঝতে শুরু করেছি বা অভিনয় করতে শিখেছি, যেরকম হুমায়ুন আহমেদ, আমজাদ হোসেন, মমতাজউদ্দিন স্যার বা আরও যারা অনেক প্রতিষ্ঠিত ব্যক্তিরা টেলিভিশন নাটককে অনেক জনপ্রিয় করেছিল, তাদেরই ঘরানায় আমি একটি পারিবারিক গল্প নিয়ে ফিরে আসছি, যেখানে পরিবারের গল্প থাকবে কিন্তু একটু অন্য ধাঁচে থাকবে। যেখানে আমরা যেভাবে কাজ করতে শিখেছি, যে একটা সেন্সরিং এর ভিতরে, যে সেন্সরশিপটার ভেতরে, যে একটি যেহেতু বিটিভি টেরেস্টেরিয়াল, বাচ্চাও দেখে ফেলতে পারে, একজন বৃদ্ধও দেখে ফেলতে পারে, তো সেখানে ভাষাগত জায়গা থেকে, শালীনতার দিক থেকে শুরু করে প্রত্যেকটা ব্যাপারে যেভাবে আমরা গ্রুমড হয়েছিলাম আমাদের সব বিখ্যাত কিংবদন্তি মানুষদের কাছ থেকে, সেই জায়গাটা খেয়াল রেখেই আমি আমার নতুন ধারাবাহিক নাটকটা শুরু করেছি। এবং যারা অভিনয় করছেন বা যেসব টেকনিশিয়ানরা কাজ করছেন, তাদের কাছ থেকে আমি অনেক প্রেস পাচ্ছি, অনেক ভালোবাসা পাচ্ছি, যে অনেক দিন পর একটি সপরিবারে দেখার মতো হয়তো একটা নাটক আপনি নির্মাণ করছেন। আচ্ছা, এই ক্ষেত্রে আমি খুব সুন্দর করে এক বাক্যে বলতে পারি, যা কিছু ভালো তা টিকে থাকবে, যা কিছু খারাপ তা ঝরে যাবে, আর যা কিছু সমালোচনা হয় সেটা সময়ে উত্তীর্ণ করবে। কথাটা বোঝাতে পারলাম? যা কিছু ভালো সেটাই শেষ পর্যন্ত থাকবে, যা কিছু খারাপ সেটা ঝরে যাবে, আর যা কিছু নিয়ে সমালোচনা হচ্ছে সেটা সময় কাল তাকে উত্তীর্ণ করবে। কারণ হচ্ছে যে এই যে ভালো লাগা বা ভালো না লাগার বিষয়গুলো, এগুলি মতামত প্রকাশ করবার একটা সময় হয়তো এসেছে, যেটা হচ্ছে আমাদের নির্বাচন। প্রত্যেকটা জনগণ এই ভালো লাগা বা ভালো না লাগার ব্যাপারটাকে প্রকাশ্যে করছিলেন, কিন্তু আমাদের তো সেই একটা আঙুলের শক্তি আছে, এই শক্তিটাকেই ফিরিয়ে আনতে হবে, যে আমার কোনগুলো ভালো লাগে না, আমার কোনগুলো ভালো লাগে, আমি জনগণ হিসাবে কি সব থেকে বঞ্চিত হচ্ছি, আমার নাগরিক অধিকার থেকে কি বঞ্চিত হচ্ছে, এগুলি প্রকাশ করবার জন্যই আমরা নির্বাচনে যাই, ভোটটা দেই। তা আশা করি সেই ভোটেই এই সমস্ত জঞ্জাল যেগুলি তৈরি হয়েছিল বলে আমাদের মনে হয়, সেগুলি কোনোটা টিকে যাবে, কোনোটা টিকবে না, কোনোটা যে সময় কালে উত্তীর্ণ হবে। তো এগুলো নিয়ে আসলে প্রকাশ্যে কথা বলার আমার মনে হয় না কোনো জাস্টিফিকেশন আছে। আমি এটা নিয়ে খুব সুন্দর একটা ফিলোসফি দেই, যে সেটা হচ্ছে নতুনদের জন্য দেই, যে সেটা হচ্ছে আমাদের দেশ স্বাধীন হবার পর ১৯৭১ সালে আমাদের তো বিএফডিসিতে কিচ্ছু ছিল না, সব ভেঙে চুরে শেষ একাকার হয়ে গেছে। তো আমাদের ৭১ স্বাধীনতার আগে বাংলাদেশের জনগণ কি ছবি দেখতেন? হয় হিন্দি দেখতেন, নয় উর্দু দেখতেন, নয় ইংরেজি ছবি দেখতেন, আর কিছু কলকাতার বাংলা ছবি দেখতেন, আর কিছু বাংলা ছবি শুরু হচ্ছিল। তো দর্শকদের
এই যে ৭১-এর পরে কি দিয়ে বাংলাদেশের পরিচালকরা শান্ত করতে পারলেন, ইতিহাস কিন্তু জানতে হবে। যখন দেখলেন যে কলকাতার ছবি চলছে না, বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতারাই তৈরি করলেন। যখন দেখলেন যে বিদেশি ঢঙে চলছে না, তখন কিন্তু এই দেশের কথা যখন বলা শুরু হলো, যে গ্রামে একজন মাতব্বর থাকে, সে শোষণ করে, সে ঠিকমতো গ্রাম চালাতে পারে না, এই দর্শকরা তখন সেই ছবিগুলোর সাথে একত্রতা ঘোষণা করলো। তখন তারা বলল যে না, এই দেশের কথা বললে তাদের ভালো লাগে। হ্যাঁ, বিদেশি ছবি দেখবে না কেন? নিজেদের জাতিগত মান, আমাদের সংস্কৃতি কতটা উঁচু মানের সেটা নির্ণয় করার জন্য বা সেটা কম্পেয়ার করার জন্য বিদেশি সংস্কৃতি তারা দেখতে পারে, যারা নির্মাতা বা যারা জ্ঞানী। কিন্তু আমি অপসংস্কৃতিকে আমাদের দেশের সংস্কৃতি বলতে চাই না, আমি সোহেল আরমান বলতে চাই না। আমাদের একটা নিজস্ব সংস্কৃতি আছে যেটা ভুলে যাচ্ছে অনেকে। ময়মনসিংহ গীতিকার থেকে শুরু করে আমাদের যে বাপ দাদাদের যে গল্প, কবিতা, ইতিহাস, এগুলো নিয়ে আমরা মানে ভবিষ্যতের অনেক যুগের রসদ এখনও রয়ে গেছে। এখনও দেশের সংস্কৃতির ভাণ্ডার ফুরিয়ে যায়নি যে আমরা অন্য সংস্কৃতি ধার করে নিয়ে আমাদের দেশে এগুলোকে এস্টাবলিশ করতে হবে। তো সুতরাং আমি ওটা বিশ্বাস করি না, আমি অপসংস্কৃতিতে বিশ্বাস করি না। আমি সংস্কৃতি বিশ্বাস করি আমাদের দেশের, যেটা আমাদের মুক্তিযোদ্ধারা অনেক কষ্ট করে বিজয় ছিনিয়ে নিয়ে আসছে। শুধুমাত্র এই ভূখণ্ড, এই বাংলাদেশের ভূখণ্ডের ভিতরে আমাদের কি কি আছে, আমাদের কি কি খনিজ আছে, কি কি গান আছে, কি কি সংস্কৃতি আছে, কি কি মেধাবান লোক আছে, এগুলোকে ভালোবাসবার জন্যই তো আমাদের এই দেশ। এবং আমি এই জায়গাটার থেকে স্পষ্টভাবে বলতে চাই, আচ্ছা, যে আমরা অপসংস্কৃতিকে আর মূল্যায়ন করব না, আমরা করব এই দেশের কাজকেই মূল্যায়ন করব।